আমরা তোমাদেরকে কোষ রসায়ন পড়াচ্ছিলাম। তো কোষ রসায়নের একদম লাস্ট একটা টপিক, নতুন একটা টপিক শুরু করতেছি, তার নাম হলো এনজাইম। তো এনজাইম শব্দটা তোমরা বায়োলজিতে মানে শুনো নাই এমন কেউ নেই। হ্যাঁ, সবাই মোটামুটি এনজাইম শব্দ শুনছে বা কয়েকটা এনজাইমের নামও বলতে পারবা। তো আমাদের বায়োলজি বলো, ঠিক একই রকম এই এনজাইম শব্দটা তোমরা কেমিস্ট্রিতেও পড়ছো, তবে সেটার নাম ছিল প্রভাবক। মনে আছে কিনা তোমাদের? যে কোনো একটা বিক্রিয়াতে প্রভাবক ইউজ করো না? তো ঠিক এই প্রভাবকটাই যখন বায়োলজিতে আমরা ইউজ করব তখন তার নাম হয়ে যাবে কি? এনজাইম। আচ্ছা আসো, তাহলে আমরা কিছু এনজাইম নিয়ে আলোচনা করি। এনজাইম, ঠিক আছে। এই এনজাইমটাকে বলা হয় জৈব প্রভাবক। কি বলা হয়? জৈব প্রভাবক বা অর্গানিক ক্যাটালিস্ট। অর্গানিক ক্যাটালিস্ট তুমি বলতে পারো। এনজাইম তোমার তৈরি হয় হলো প্রোটিন দ্বারা। কি দ্বারা তৈরি হয়? নরমালি এনজাইম তৈরি হবে তোমার হলো প্রোটিন দ্বারা, ঠিক আছে। সবাই বুঝো, পরে আমরা বইতে যাব। এখন এনজাইম যেহেতু প্রোটিন দ্বারা তৈরি হয়, তাহলে একটা প্রোটিনের যে সকল বৈশিষ্ট্য থাকবে একটা এনজাইমের সেই সকল বৈশিষ্ট্য থাকবে। আচ্ছা, তাহলে তোমাদের বৈশিষ্ট্য নিয়ে অলরেডি তোমরা জানো একটা প্রোটিনের কি কি বৈশিষ্ট্য। আমরা এনজাইমের একটা সংজ্ঞা দেওয়ার ট্রাই করি যে এনজাইমটা কি জিনিস। মনে করো তোমরা পড়ছো, কিন্তু দেখো তোমরা সবাই পড়ছো প্রোটিন। প্রোটিনকে আমরা যখন ভাঙবো আমরা পাই হলো অ্যামাইনো অ্যাসিড। কি পাই? অ্যামাইনো অ্যাসিড। এই যে প্রোটিনটাকে অ্যামাইনো অ্যাসিডে ভাঙলাম, এক্ষেত্রে একটা এনজাইম কাজ করছে, তার নাম হলো পেপসিন। তার নাম কি? তোমরা সবাই জানো। যদি আসো, এটা লিপিড জাতীয় খাবার, চর্বি জাতীয় খাবার, এটাকে ভেঙে আমি ফ্যাটি অ্যাসিডে কনভার্ট করলাম। ফ্যাটি অ্যাসিড প্লাস হলো গ্লিসারল। এক্ষেত্রে যে এনজাইমটা কাজ করে তার নাম হলো লাইপেজ। তার নাম কি? লাইপেজ। তাইলে ঘটনা কি দাঁড়ালো? এনজাইম হলো এমন একটা যৌগ, এমন একটা পদার্থ যা কোনো একটা বিক্রিয়ার মধ্যে থেকে বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত করে। এই যে প্রোটিন থেকে অ্যামাইনো অ্যাসিড হলো, যদি আমি পেপসিন না দিতাম এই প্রোটিন থেকে অ্যামাইনো অ্যাসিড হইতো না। কথাকে বুঝছো? কিন্তু দিন শেষে এই পেপসিনের জায়গায় বসে থাকবে, পেপসিনের কোনো পরিবর্তন হবে না। তোমাদের জাস্ট একটা উদাহরণ দিলে তোমরা মনে রাখতে পারবা। 1 অণু নাইট্রোজেন, 3 অণু হাইড্রোজেন, 2 অণু অ্যামোনিয়া। তোমরা মনে আছে কিনা এই বিক্রিয়া পড়ছো না তোমরা? এখানে কি ছিল মনে আছে তোমাদের? আয়রন প্রভাবক, মনে আছে না? তো এই যে একটা আয়রন প্রভাবকের উপস্থিতিতে নাইট্রোজেন এবং হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যামোনিয়া তৈরি করলো, বিক্রিয়া থেকে আয়রনের কোনো চেঞ্জ হয়েছে? তুমি যদি আয়রন না দিতে বিক্রিয়াটা করতো না। তাহলে প্রভাবক বল হবে এনজাইম, এরা বিক্রিয়ার মধ্যে থেকে বিক্রিয়ার গতিকে বৃদ্ধি করবে বা বিক্রিয়ার গতিকে হ্রাস করবে। তবে বিক্রিয়া শেষে নিজেরা কি থাকবে? বিক্রিয়া শেষে নিজেরা অপরিবর্তিত থাকবে। তাহলে এই যে প্রোটিনকে অ্যামাইনো অ্যাসিডে নিয়ে গেল, লিপিডকে তোমার ফ্যাটি অ্যাসিডে নিয়ে গেল, এরকম আরো দুই একটা নাম তোমরা কি বলতে পারবা? পারবা কিন্তু। তোমাদের মনে আছে কিনা স্টার্চ জাতীয় খাবার? স্টার্চ, স্টার্চ, ওই যে অ্যামাইলেজ, মনে আছে তোমাদের? আমাদের লালার মধ্যে থাকে অ্যামাইলেজ এনজাইম, লালার মধ্যে থাকে অ্যামাইলেজ বা টায়ালিন, মনে আছে না তোমাদের? সেটা স্টার্চকে ভেঙে নিয়ে আসে গ্লুকোজে। বা তুমি এবার মনে রাখো মল্টোজ জাতীয় খাবার, মল্টেজ এনজাইম ভেঙে নিয়ে আসে তোমার হলো গ্লুকোজ। কথা কি বুঝছো? তাহলে এই যে জিনিসগুলো এগুলো হলো তোমার হলো কি? এনজাইম। তাহলে আমাদের আজকের পড়া হলো এনজাইম। তাহলে এনজাইমস তৈরি হয় হলো প্রোটিন দ্বারা। তবে তবে সকল এনজাইম যে প্রোটিন দিয়েই শুধু তৈরি হবে এমন না। কিছু কিছু এনজাইম আছে ওদের মধ্যে প্রোটিনের সাথে এক্সট্রা অপ্রোটিন কিছুও আছে। কথা কি বুঝতে পারছো? তবে এই প্রোটিন মাস্ট, এটা মাস্ট থাকবেই, এটা মাস্ট থাকবেই। এনজাইম তৈরি করতে প্রোটিন তোমার মাস্ট থাকবেই। এরপরে অন্য কিছু থাকতেও পারে, নাও থাকতে পারে। আচ্ছা আমরা সেখানে যাব, আমরা বইতে চলে আসি। তাহলে এনজাইম কি জাতীয় শব্দ? এনজাইম বা এবং এটা কি দিয়ে তৈরি? এটা প্রোটিন দ্বারা তৈরি। ওকে, এটা বিক্রিয়াতে কি পরিমাণ থাকবে? খুবই অল্প মাত্রায় থাকবে। কি পরিমাণ থাকবে? অল্প মাত্রায় থাকবে। আচ্ছা ঠিক আছে, এটা বিক্রিয়াকে কি করবে? ত্বরান্বিত করবে, স্টিমিউলেশন দিবে। কিন্তু বিক্রিয়া শেষে তার নিজের কোনো চেঞ্জ হবে না,
এই যে আমার বিক্রিয়াতে প্রোটিন এই পেপসিন এনজাইম কাজ করলো, এই পেপসিনটা আসলো কোত্থেকে মনে আছে তোমাদের? আমাদের গ্যাস্ট্রিক গ্রন্থি, পাকস্থলীতে থাকা গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে আসলো পেপসিন। তো এই পেপসিন প্রোটিনকে অ্যামাইনো অ্যাসিডে নিয়ে গেল, কিন্তু দিন শেষে পেপসিন অপরিবর্তিত আছে, তার কোনো চেঞ্জ হয়নি, পেপসিনের কোনো কি হয়নি, চেঞ্জ হয়নি। ওকে, আচ্ছা, বিজ্ঞানী কোন 1878 সালে সর্বপ্রথম এনজাইম দিল? ইস্ট কোষে জাইমেজ আবিষ্কার করা হলো 1897 সালে। এই জাইমেজ এনজাইমের নাম তোমরা কি শুনছো, মনে আছে তোমাদের? বেকারি শিল্পে ইউজ করা হয় পাউরুটি ফুলানোর জন্য, হ্যাঁ, বা ইস্ট তোমরা দাও না, দেখবে যে ইস্ট কেক বানানোর ক্ষেত্রে ইস্ট মিশানো হয়, ইস্ট, হ্যাঁ, কি বলো? তারপরে তোমার হলো অ্যালকোহল তৈরি করার ক্ষেত্রে লাগে, ভিনেগার তৈরি করার ক্ষেত্রে লাগে, তোমরা পড়ছো না? না পড়লে সামনে পড়বা, সমস্যা নাই। তারপরে ইউরিয়েজ, বিজ্ঞানী সামনার ইউরিয়েজ নামক এনজাইমটি কোষ হতে পৃথক করেন এবং বলেন যে এনজাইম আর প্রোটিন, তাহলে এনজাইম আর সকল এনজাইম দিয়ে প্রোটিন দ্বারা তৈরি, কথাটা বিজ্ঞানী কে বলছে? সামনার, ঠিক আছে, ওকে। তারপরে আসো, এডওয়ার্ড বুসনার চিনির ফার্মেন্টেশনের জন্য পদার্থকে এনজাইম হিসেবে শনাক্ত করেন, দরকার নেই লাইন। তাহলে আসো সংজ্ঞাতে চলে আসি। সংজ্ঞা আমার পরীক্ষাতে ক মার্কের জন্য আসবে, লেখা রাখো পাশে দিয়ে ক মার্ক লিখে রাখো। যে প্রোটিন জীবদেহে অল্প মাত্রা বিদ্যমান থাকে, বিক্রিয়ার হারকে ত্বরান্বিত করে, কিন্তু বিক্রিয়ার পর নিজেরা কি হয়ে থাকে, মুক্ত অবস্থায় থাকে, তাকে কি বলা হবে? এনজাইম বলে। এনজাইমকে আমরা জৈব ক্যাটালিস্ট বলি বা অর্গানিক ক্যাটালিস্ট বলি, অর্গানিক ক্যাটালিস্ট বলি। এই যে তুমি দেখো এখানে যে আমি এই যে আয়রনটা দিলাম, আয়রন তো অজৈব যৌগ, আয়রন কি জৈব যৌগ? তাহলে আমরা কেমিস্ট্রিতে যেটা ইউজ করব সেটা হলো অজৈব প্রভাবক, আর যেটা বায়োলজিতে ইউজ করবে সেটা কি, জৈব প্রভাবক। সিম্পল বিষয়, একই জিনিস, ওইখানে প্রভাবক এখানেও প্রভাবক, কিন্তু তাকে একটু আদর করে নাম দিছি, ভাই তুমি প্রভাবক, কেমিস্ট্রিতে নাম, তোমার আমরা একটু আদর করে ডাকতেছি এনজাইম। বুঝতে পারছো? কিন্তু কাজের দিক দিয়ে দুইজনে সেম কাজ করতেছে, বুঝছো? দুইজনে সেম কাজই করতেছে, ওকে। এনজাইমের মধ্যে কি থাকে? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার থাকতে পারে, থাকুক। এছাড়া ফসফরাস, তামা, লোহা, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, এগুলো এত ইম্পর্টেন্ট না। কি কি থাকে আমি তো তোমাদেরকে বলছি। এনজাইমের মধ্যে কি থাকে? প্রোটিন। এখন একটা প্রোটিনের গঠনে তুমি যদি আসো, কি কি আছে একটা প্রোটিনের গঠনে তুমি যদি তাকাও, একটা প্রোটিনের গঠনে কি কি তোমরা দেখছো না? COOH, NH2 আর তারপর H। এখানে আমরা আর একটা বন্ধন তৈরি করছিলাম, মনে আছে না তোমাদের? তোমার হলো NH2 দিয়া আর দিলাম, এদিকে COOH দিলাম। তাহলে তুমি তাকাও, এখানে তো আমাদের কি একটা বন্ধন তৈরি হলো না প্রোটিন তৈরি করার সময়? আমি এই নিয়ে আলোচনা করব না এখন, জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য। কার্বন আছে, হাইড্রোজেন, নাইট্রোজেন আছে, ঠিক আছে, অক্সিজেন আছে, তাহলে আর কি কি থাকতে পারে? এখন এই হাইড্রোজেনকে সরাইয়া যদি আমি এখানে মনে করো আয়রনের কোনো একটা যৌগ বসাই, তাহলে আয়রন থাকতে পারে। তাহলে আমার প্রোটিনের মধ্যে কি কি থাকবে? মিনিমাম কার্বন থাকবে, হাইড্রোজেন থাকবে, অক্সিজেন থাকবে, নাইট্রোজেন থাকবে, এছাড়াও বাকি অন্যান্য জিনিসও থাকতে, ওটা নিয়ে আমাদের যায় আসে না। আমরা চলে আসি এনজাইমের ভৌত ধর্ম বা এনজাইমের ধর্মের মধ্যে আসি। এনজাইমের ধর্মতে কিভাবে কোশ্চেন আসতে পারে? এনজাইমের থেকে এইখান থেকে ধর্মগুলা থেকে কিভাবে কোশ্চেন আসতে পারে বলো তো? দুই একজন কোশ্চেন বলতে পারবা? এনজাইম থেকে কোশ্চেন আসবে নিচের কোনটি এনজাইমের ধর্ম নয়? মেডিকেল এইভাবে কোশ্চেন আসবে। কথাকে বুঝাইতে পারছি? আমার কাছে পড়ার উদ্দেশ্য হলো এইগুলা, যা আমি যেভাবে পড়াবো সেটাই অ্যাডমিশনের জন্য পড়ানো, সেটাই মেডিকেলের জন্য পড়ানো, সেটাই বোর্ড পরীক্ষা। বুঝতে পারছি? পরীক্ষাতে কোশ্চেনটা এইভাবে আসবে, নিচের কোনটি এনজাইম সম্পর্কে সঠিক নয়। অনেক কিছু লেখার পরে লিখলে এনজাইম লিপিড ধর্মী, আসলে কি এনজাইম লিপিড ধর্মী না প্রোটিন ধর্মী? তাহলে 4টা লাইনের ভিতরে একটা লাইন ঘুরে দিল, ঠিক আছে, এভাবে কথাটা দিতে পারে। তাহলে এনজাইম প্রধানত কি ধর্মী? প্রোটিন ধর্মী। এনজাইম জীবকোষে কোন রূপে, কি রূপে অবস্থান করে? কলয়েড দানা রূপে অবস্থান করে। কলয়েড কাদেরকে বলা হয়? আমরা বলছিলাম আগে, যে সকল পদার্থের কণা 2 থেকে 500 ন্যানোমিটার, এদেরকে বলা হবে কলয়েড। এদেরকে কি বলা হয়? যাদের কণার আকার, যে সকল পদার্থের কণার আকার 2 থেকে 500 ন্যানোমিটার, কত ন্যানোমিটার, তাদেরকে বলা হবে কলয়েড। এই কলয়েডের আলাদা কিছু ধর্ম আছে, এটা নিয়ে আমরা তোমাদেরকে অন্য অধ্যায়ে আলোচনা করব। তোমরা যখন কেমিস্ট্রি ফার্স্ট পেপারে 5ম অধ্যায়ে পড়বো, তখন তোমরা এই কলয়েড নিয়ে আলোচনা করবা, শুনবা।
এর কার্যকারিতা পিএইচ দ্বারা নিয়ন্ত্রিত। এর কার্যকারিতা অর্থাৎ এনজাইম কাজ করার জন্য একটা নির্দিষ্ট পিএইচ এর মান দরকার। যেমন তুমি চিন্তা করে দেখো, আমাদের মুখের মধ্যে টায়ালিন কাজ করে, পাকস্থলীতে পেপসিন কাজ করে, ক্ষুদ্রান্তে ট্রিপসিন কাজ করে। এক একটা আমাদের মুখের পিএইচ একরকম, পাকস্থলীর পিএইচ একরকম। পাকস্থলী থাকে তীব্র অ্যাসিডিক 1.5 থেকে থাকে হলো 2.5, এই পিএইচ হলো আমাদের পাকস্থলীতে আছে। আবার ক্ষুদ্রান্তের মধ্যে থাকে 8 এর উপরে, 8.8 বা 8.5 এর উপরের দিকে থাকে মোটামুটি, ক্ষারীয় পরিবেশ। এক একটা এনজাইম এক একটা নির্দিষ্ট পিএইচ এ কাজ করে। তুমি যদি বলো পেপসিন, এটা মুখে কাজ করবে না, পেপসিন ক্ষুদ্রান্তে কাজ করবে না, পেপসিন পাকস্থলীতে কাজ করবে। কারণ কি? কারণ পেপসিন কাজ করার জন্য যে পরিবেশ সেটা পাকস্থলীতেই আছে। বুঝতে পারছি? তবে অ্যাজ ইউজুয়ালি যে সকল এনজাইম পিএইচ এর মান 6 থেকে 9 এর মধ্যে কাজ করে। পিএইচ কি জিনিস সেটা তো তোমরা সবাই জানো, যে কোন একটা দ্রবণের অ্যাসিড এবং ক্ষারের মাত্রা নির্ণয় করার জন্য একটা স্কেল আছে যেটাকে পিএইচ স্কেল বলে, যেটা তোমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপারে 4th অধ্যায়ে তোমরা পড়বা। ক্লাস 10-এ পড়ছো কিনা আমি জানি না, পড়ছো? হ্যাঁ, পিএইচ এর অঙ্ক মনে হয় করো নাই তোমরা। আচ্ছা, জাস্ট একটু শুনে রাখো। তাহলে পিএইচ এর মান 6 থেকে 9 এই পরিসরে তোমার এনজাইম বেশি কি করে? কাজ করে। এনজাইম তাপ প্রবণ, অর্থাৎ তাপ দিলে এনজাইম নষ্ট হয়ে যায়, এবং বলছে 35 to 40 ডিগ্রি সেলসিয়াসে সবচেয়ে বেশি কি করে? ক্রিয়াশীল। তাহলে এনজাইম কাজ করে কখন বেশি? চিন্তা করে দেখো, আমাদের যখন এই গরমকাল চলে তখন পরিবেশের তাপমাত্রা কত থাকে? 30-এর উপরে না? তুমি দেখো 30 ডিগ্রিতে তুমি দুপুরে খাবার রান্না করে দিয়ে রাখছো, রান্না করা খাবার তুমি আর মনে করো জাল দাও নাই, খাবারটা আবার যেমন আছে রেখে দিতে, সন্ধ্যায় কিন্তু এটা কি হয়ে যায়? রাতের বেলা খাইতে গেলে টক হয়ে যাবে, বা রাতে রেখে দিতে সকালে টক হয়ে যাচ্ছে। তার কারণ কি? তার কারণ হলো 30 ডিগ্রি সেলসিয়াস বা 32 ডিগ্রি সেলসিয়াস, 35 ডিগ্রি সেলসিয়াস এই পরিসরে এনজাইম কি করা শুরু করবে? কাজ করবে। এই জন্য খাবারটা নষ্ট হয়ে যাবে। কিন্তু শীতকালে তুমি রাতে খাবার রেখে দিছো, সকালে কি খাবার নষ্ট হয়ে যায়? কারণ শীতকালে কিন্তু 20 ডিগ্রি সেলসিয়াস, 13 ডিগ্রি, 14 ডিগ্রি, 15 ডিগ্রি এরকম তাপমাত্রা থাকে। আমি বুঝতে পারছি ঘটনাটা। খাবার নষ্ট হওয়ার পিছনে কারণ কি? খাবারের ভিতরে এনজাইমের বিক্রিয়া যদি হয় তখন খাবারটা নষ্ট হয়ে যাবে। তাহলে গরমকালে এই তাপমাত্রাটা এনজাইম কাজ করার উপযোগী, এই জন্য খাবার দ্রুত নষ্ট হয়ে যাবে গরমে। কিন্তু শীতকালে এনজাইম কম কাজ করতেছে। আর আমি যদি ফ্রিজে রেখে দিই, ডিপে রেখে দিই, তো এনজাইম টোটালি কাজ করবে না। তুমি 6 মাস ধরে খাবার রাখতে পারবা, এমন হয় না? আমি আগে যখন বাসা থেকে খাবার আনতাম, মানে আমার বাড়ি যেহেতু কুমিল্লা, আমি আমার মনে করো একসাথে মনে করো 2 মাসের খাবার নিয়ে আসতাম। ঠিক আছে, 2 মাসের খাবার নিয়ে এসে আমি ফ্রিজে এবার নামে খেতাম, তাহলে খাবার কিন্তু নষ্ট হতো না। বুঝতে পারছো? তার কারণ কি? ওই এনজাইম তো কাজ করতেছে না। দেখো এই জন্য কম তাপে নষ্ট হয় না, খুব অল্প মাত্রায় বিদ্যমান থাকে। তাহলে এনজাইম কি খুব বেশি থাকে না কম থাকে? পরীক্ষাতে লেখা থাকবে নিচের কোনটি সঠিক নয়, এনজাইম খুব বেশি পরিমাণে থাকে। তোমার চিন্তা হবে হ্যাঁ এনজাইম মানে বেশি পরিমাণে থাকে, তুমি তার খেয়াল করো নাই। এনজাইম কি থাকে? এনজাইম বিক্রিয়ার সাম্য অবস্থার কোনো পরিবর্তন করবে না। বিক্রিয়ার গতি বাড়াবে, বিক্রিয়ার গতি হ্রাস করবে, তবে সাম্য অবস্থার কি করবে না? পরিবর্তন করবে। এখন সাম্য অবস্থা কি তোমরা কি জানো? মনে করো এ একটা বিক্রিয়া থেকে করে বি উৎপন্ন করছে, বি থেকে যদি আবার এ উৎপন্ন হয়ে যায়, তাহলে এই বিক্রিয়াতে মনে করো যে হারে উৎপাদ উৎপন্ন হচ্ছে ঠিক সেই হারে যদি আবার বিক্রিয়ক উৎপন্ন হয়ে যায়, উভয়মুখী বিক্রিয়াতে কোনো একটা উভয়মুখী বিক্রিয়ায় সম্মুখমুখী বিক্রিয়ার গতি এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার গতি যদি সমান হয়ে যায়, তাহলে তুমি মনে করবা যে না বিক্রিয়া মনে হচ্ছে না, বিক্রিয়াটা মনে থেমে আছে। এটাকে বলা হবে কি? সাম্য অবস্থা। তোমরা কেমিস্ট্রি 4th অধ্যায়ে আরো বেশি দেখবা। আমি যদি তোমাদের একটা গ্রাফের মাধ্যমে দেখাই তাহলে সাম্য অবস্থা আরো বুঝবা। মনে করো এ হলো সময়, আর এখানে আমরা যখন একটা বিক্রিয়া করতে বসবো আমাদের কাছে কি বিক্রিয়ক আছে নাকি উৎপাদ আছে বলো তো? আমরা একটা বিক্রিয়া করতে বসলাম, আমাদের হাতে এখন কি বিক্রিয়ক আছে না উৎপাদ আছে? অবভিয়াসলি বিক্রিয়ক, কারণ আমরা তো বিক্রিয়া করিই নেই। তাহলে দেখো বিক্রিয়ক সর্বোচ্চ অবস্থানে আছে, উৎপাদ সর্বনিম্ন অবস্থানে আছে। ওকে, তো সময় যত যাবে বিক্রিয়কের পরিমাণ কমতে থাকবে না? কমবে কিনা? সময় হচ্ছে বিক্রিয়ক উৎপাদের দিকে চলে যাচ্ছে, মানে বিক্রিয়ক কমতেছে, উৎপাদের মান বাড়তেছে। একটা পর্যায়ে দেখা যাবে বিক্রিয়ক যে হারে কমতেছে উৎপাদ সে হারে বাড়তে বাড়তে এক পর্যায়ে সমান হয়ে যাবে। এই অবস্থাটাকে বলা হবে সাম্য অবস্থা। এটাকে কি বলা হয়? সাম্য অবস্থা। অর্থাৎ বিক্রিয়ক যে হারে উৎপাদে রূপান্তরিত হয়, উৎপাদক যদি সেইভাবে বিক্রিয়কের দিকে চলে আসে তখন তাকে কি বলি আমরা? সাম্য অবস্থা।
এনজাইম সাম্য অবস্থাতে কোনো বিঘ্ন ঘটাবে না। কথাকে বোঝাতে পারছি? এনজাইমের কাজ হবে বাড়ানো বা কমানো, তবে সাম্য অবস্থা চেঞ্জ করবে না সে। এনজাইমের কার্যকারিতা সুনির্দিষ্ট, এটার একটা উদাহরণ দিতে পারবা কেউ? দেখি তোমাদের কেমন আইডিয়া আছে। এনজাইমের কার্যকারিতা সুনির্দিষ্ট এরকম কোনো উদাহরণ দিতে পারবা? আচ্ছা দেখো, আমি একটা উদাহরণ দিই। এই যে তোমার দেখলাম মল্টোজ, এই যে মল্টোজ, এই মল্টোজকে ভাঙার এনজাইমের নাম কি রে? এই মলটাতে শুধুমাত্র মল্টোজকেই ভাঙতে পারবে, আর কোনো কিছু জীবনে ভাঙতে পারবে না। এই যে পেপসিন, ও শুধু প্রোটিনকে ভাঙতে পারবে, আর জীবনে কোনো কিছু ভাঙতে পারবে না। তাহলে এগুলো কি নির্দিষ্ট না? আর এটা উদাহরণ দিই, মনে করো এই যে পিছনে তোমার নাম কি, একদম পিছনে তোমার নাম কি? হ্যাঁ, তিথি, দিঘি। আচ্ছা, তার নাম হলো দিঘি। তাহলে মনে করো আমরা দিঘিকে ভাঙতে চাচ্ছি, তাহলে এনজাইমের নাম কি হবে বুদ্ধি করে বলতে পারবা? তার নাম হলো দিঘি। আমরা দিঘিকে ভাঙার জন্য এনজাইমের নাম কি জানো? দিঘি এস। এনজাইমের নামের শেষে এস যোগ করতে হবে। কি যোগ করতে হবে? এই দিঘি এস এনজাইমের কাজ হবে শুধুমাত্র দিঘিকে ভাঙা। তোমার নাম কি? তোমার নাম কি? হ্যাঁ, আফরা। তাকে কি ভাঙতে পারবে? হ্যাঁ, তাকে ভাঙার নাম কি? কথাকে বুঝতে পারছো? যেমন তোমরা যদি চিন্তা করো, এবার দেখি তোমরা পারো কিনা। সুক্রোজ, তাকে ভাঙার এনজাইমের নাম কি? সুক্রেজ। তাকে ভাঙার এনজাইমের নাম কি? সুক্রেজ। এজ, নামের সাথে এজ যোগ হবে। আমি এটা বোঝাচ্ছি না, আমার মেন পয়েন্ট হলো একটা এনজাইম সেটা নির্দিষ্ট যৌগকে ভাঙতে পারবে, আর অন্য কোনো কিছু ভাঙতে পারবে না। বুঝতে পারছো? যেমন ট্রিপসিন প্রোটিনকে ভাঙতেছে, লাইপেজ লিপিডকে ভাঙতেছে। আচ্ছা, তাহলে আর দুইটা একটা নাম বলো। পলিপেপটাইড, তাকে ভাঙবে কে বলো তো? পলিপেপটাইড, এটাকে ভাঙার এনজাইমের নাম কি? পলিপেপটাইডেজ। পলিপেপটাইডেজ। আচ্ছা, তোমরা বলো লেসিথিন। লেসিথিনকে ভাঙার এনজাইম কি? লেসিথিনেজ। কোলাজিন বা কোলাজেন, কোলাজিনকে ভাঙার এনজাইম নাকি? কোলাজিনেজ। তারপর তোমরা বলো ইলাস্টিন। বুঝতে পারছো? তাহলে যেই খাবার তাকে ভাঙার এনজাইমের নামের শেষে এ যোগ করে দিবা, তাহলে ওইটার এনজাইমের নাম হয়ে যাবে। হ্যাঁ, এটা আমরা একটু পরেই পড়াবো তোমাদেরকে। তাহলে এনজাইমের কার্যকারিতা সুনির্দিষ্ট, এই পয়েন্টের মানে কি বুঝতে পারছো? অর্থাৎ একটা এনজাইম সে নির্দিষ্ট যৌগকে ভাঙতে পারবে। ওকে, এনজাইম শুধু জীবিত কোষে উৎপন্ন হয়, শুধুমাত্র জীবিত কোষের মধ্যেই উৎপন্ন হবে, এবং এই কার্যকারিতার জন্য পানি প্রয়োজন। এই জন্য আমরা কি করি? পানি খাওয়া লাগে আমাদের শরীরে বিক্রিয়াগুলো সম্পন্ন করার জন্য, এবং জীবিত কোষগুলোতেই থাকবে। এনজাইম পানিতে দ্রবণীয়। সকল এনজাইম কিসে দ্রবণীয়? তোমার কোনো সমস্যা আছে? তাহলে মনে রাখলেই হবে। আলোর প্রভাবে এনজাইমের কার্যকারিতা নষ্ট হয়ে যায়। আলোর প্রভাবে বা অতি বেগুনি রশ্মির কারণে এনজাইমের কার্যকারিতা তো নষ্ট হলে আমাদের কিছু করার নাই, আমাদের দরকার হলো মুখস্থ করার, মুখস্থ করছি। এনজাইম নষ্ট হোক না ভালো থাকুক, জানছি আমরা নষ্ট হয়, এখন তার ধর্ম নষ্ট হয়। এখন তুমি যদি বলো ভাই কেন নষ্ট হয়, কেন নষ্ট? আর ভাই এনজাইম এটা নষ্ট হয়ে যায়, এটা অতিবেগুনি রশ্মির কারণে নষ্ট হয় বলেই তো লিখছে বইয়ের মধ্যে নষ্ট হচ্ছে। কথা বোঝো নাই? হ্যাঁ, নষ্ট তো হয়ে যাবে, বেশি তাপমাত্রা দিলে এটা গরম হয়ে নষ্ট হয়ে গেল, যা বোঝার দরকার, বুঝে না। আচ্ছা, যাই হোক, আমরা আমাদের পরবর্তী ইয়াতে আসি। এনজাইমের রাসায়নিক বৈশিষ্ট্য। এনজাইমের রাসায়নিক বৈশিষ্ট্য, তো আমরা এখন কি আলোর বৈশিষ্ট্য পড়ালাম নাকি? আমাদের রাসায়নিক বৈশিষ্ট্য এটা পড়ালাম। উদাই আলোচনা এখানে দেখলো আর কি, ওই যে অতি উচ্চ তাপমাত্রা, ওই যে তোমার উত্তর হইলো, ধন্যবাদ তোমাকে। অতি উচ্চ তাপ অর্থাৎ 50 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস বেগুনি রশ্মির প্রভাবে এনজাইমের কার্যকারিতা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা অনেক সময় সিদ্ধ করে বিভিন্ন এনজাইমকে নষ্ট করে দেই না। মনে করো আমরা মনে করো একটা দুধ রাখা দিছি, বাজার থেকে কিনে দেখবে যে কিছুক্ষণ পর টক হয়ে গেছে, কিন্তু দুধ এনে যদি তুমি দুধটা জাল দিয়ে রাখা দাও, তা নষ্ট হবে বলো? তার কারণ কি? বলবো তো আমি জাল দিয়ে রাখছি, তোর ভালো থাকতেছে কেন? কারণ তুমি যখন তাপ দিলা না, তো এনজাইমগুলো নষ্ট হয়ে গেছে, যেগুলো যেমন দুধের মধ্যে থাকে।
বুঝতে পারছো? যে এনজাইমগুলো থাকে, হ্যাঁ, ল্যাকটেজ, এই এনজাইমগুলো তো নষ্ট হয়ে গেছে, তখন কি আর দুধ ভাঙতেছে? বুঝতে পারছি আমি? আচ্ছা, এনজাইমের নামকরণ, আমরা একটা এনজাইমকে কিভাবে নামকরণ করব? তো অলরেডি তো তোমাদেরকে একটা শিখাই দিলাম যে সাবস্ট্রেট কাকে ভাঙবো, বিক্রিয়কটা কি জিনিস তার উপরে ডিপেন্ড করে। এই মাত্র না তোমাদেরকে পড়ালাম এটা। যেমন নামের শেষে এস যোগ করতে হবে, যেমন সুক্রোজকে ভাঙার এনজাইমের নাম কি? ইউরিয়া, আর্জিনিন, টাইরোসিন, লিপিড, প্রোটিন, এই যে শ্রাবণী, এই যে তোমার নাম কি? শান্তা, শান্তা এস। কথা কি বুঝতে পারছো? তাহলে যে যোগ তার নামের শেষে এই যোগ করে দিবা, তাহলে নাম শেষ। এই গেল একরকম, এই হলো একরকম। এখন আসি 2 নাম্বার, বিক্রিয়ার ধরন অনুসারে। কি অনুসারে? বিক্রিয়ার ধরন অনুসারে। নামকরণ 3 ভাবে করা যায়। একটা হলো বিক্রিয়কের ধরন অনুসারে, আর একটা হলো বিক্রিয়ার ধরন অনুসারে, অর্থাৎ কি ধরনের বিক্রিয়া চলতেছে সেটার উপর ভিত্তি করে। কি ধরনের? যেমন হাইড্রোলাইসিস মানে হলো, হাইড্রোলাইসিস মানে কি? ভাঙা, পানি দিয়ে ভাঙা। হাইড্রোলাইসিস করার জন্য যে এনজাইম তার নাম হচ্ছে হাইড্রোলেজ। নাম কি? তাহলে আমরা মনে করো একটা এনজাইমের নাম লিখি, দিঘি হাইড্রোলেজ। একটা এনজাইমের নাম দিলাম দিঘি হাইড্রোলেজ। এই কথার মানে তুমি কি বুঝলা? বুঝলাম যে দিঘিকে পানি দিয়ে ভাঙতেছি। এই নামের মধ্যে যদি এটা দেখি দিঘি হাইড্রোলেজ, তার মানে কি বুঝবো আমরা? কারণ একে ভাঙতেছি, কি দিয়ে ভাঙতেছি? হাইড্রোলাইসিস করতেছি, এই জন্য নাম হয়ে গেছে কি? কথাকে বুঝতে পারছি? তাহলে কোনো যৌগকে যদি হাইড্রোলাইসিস করতে চাই, ভাঙতে চাই, তাহলে এনজাইমের নাম হবে কি? পানি দিয়ে ভাঙলে হাইড্রোলেজ। ঠিক একই রকম কোন যৌগকে যদি জারণ করতে চাই, কি করতে চাই? অক্সিডেশন মানে জারণ। তাহলে জারণ যদি করতে চাই নাম হবে কি? অক্সিডেজ। এই যেমন শান্ত অক্সিডেজ, শান্তা জানি কার নাম? ওজন নাম। তাহলে এই শান্ত অক্সিডেজের কাজ কি? সে বিক্রিয়াতে জারণ করবে। কি করবে? কথাকে বুঝতে পারছো? তাহলে জারণ করার যে 2 বিক্রিয়াতে জারণ করা দরকার হয়, কোন এনজাইমের কাজ? এটা অক্সিডেজ। আর বিজারণের কাজ হবে রিডাকটেজ। তাহলে এটা বিজারণ করে, ঠিক আছে? রিডাকটেজ। তাহলে আমরা এনজাইমের নামকরণ কয়টা পড়ালাম? কি কি? বিক্রিয়ক অনুসারে আর বিক্রিয়ার ধরন অনুসারে। এইবার 2টা মিলিয়ে, 3 নাম্বার প্রক্রিয়া হলো 2টা মিলিয়ে, সাবস্ট্রেট এবং বিক্রিয়ার মিলিত বৈশিষ্ট্য অনুসারে। কি কি? সাবস্ট্রেট এবং বিক্রিয়ার মিলিত, 2টার মিলিত বৈশিষ্ট্য। সাবস্ট্রেট এবং বিক্রিয়া 2টা মিলিয়ে আমরা নামকরণ করব। 2টা মিলিয়ে কি করব? যেমন এখানে কয়েকটা এনজাইমের নাম দেওয়া আছে, যেমন পাইরুভিক অ্যাসিড কাইনেজ, ফসফোফ্রুক্টোকাইনেজ, ফসফোগ্লুকোআইসোমারেজ। এই জিনিসটা একটু বুঝতে তোমাদের একটু কঠিন হবে। এটা বোটানির 9 নাম্বার অধ্যায় যখন পড়বা তখন বুঝবা। তারপর আমি তোমাদেরকে 9 নাম্বার অধ্যায় থেকে একটু দেখাই দিচ্ছি। আমার এখানে খোলাই আছে, সরি। এই যে এনজাইমের নাম দেখেন তো আপনারা, আবার একটু দেখেন এনজাইমের নাম কি দেখছে রে? তুমি পড়তেছো কোন অধ্যায়? কিন্তু জিনিসটা কাজে লাগবে কোন অধ্যায়ে যাওয়ার পরে? 9 নাম্বার অধ্যায়। এটা কত নাম্বার অধ্যায়? তার মানে কি বুঝতে পারছো? প্রথমবার পড়লে সব বুঝবা না। এটা আমি প্রতিদিন এক কথা বলবো, হ্যাঁ? দেখো, গ্লুকোজকে আমি গ্লুকোজ 6 ফসফেট বানালাম। কি বানালাম? কোন এনজাইম কাজ করতেছে? কেন হেক্সাকাইনেজ? গ্লুকোজ 6 কার্বনের, ফ্রুক্টোজ এখানেও গ্লুকোজ, তাহলে কয় কার্বনের যৌগ? এই জন্য দিলাম কি? এরপরে তুমি দেখো একটা এটিপি আছে না, ভাঙছে। এটিপি যখন ভাঙে তখন যে এনজাইম কাজ করে তার নাম হলো কাইনেজ। তার নাম কি? যেখানে এটিপি ভাঙে দেখো নাম কি? যেখানে এটিপি ভাঙবে সেখানে নাম কি? তাহলে হেক্সোকাইনেজ। যেহেতু এটিপি ভাঙছে এই জন্য নামের শেষে কি বসলো? যেহেতু 6 কার্বনের যৌগ এই জন্য নাম বসলো কি? তাহলে বিক্রিয়াটার ধরন কি?
আবার যৌগটা কি সেই অনুযায়ী নাম হয়েছে না, এই জন্য নাম কি। এবার আবার দেখো গ্লুকোজ কি দেওয়া এখানে, এখানে দেওয়া কত, তাহলে গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ, এই গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পরস্পরের কি জানো, সমাণু। গ্লুকোজ এবং ফ্রুক্টোজ পরস্পরের কি, এটাও 6 কার্বনের এটাও 6 কার্বনের, কিন্তু পরস্পরের কি সমাণু বানাইছি, নাম কি, কিসের কিসের, গ্লুকোজের মধ্যে না, ফসফোগ্লুকো এই দুটাকে কি করছি আমরা, সমাণু করছি, এই জন্য নাম হয়ে গেল কি। তাহলে সাবস্ট্রেটের অংশ আছে, বিক্রিয়ার ধরন আছে, দুইটা মিলিয়ে এনজাইমের নামকরণ হয়েছে, মুখস্থ করা দরকার নাই, মানে আপাতত মুখস্থ করা দরকার নাই, শুধুমাত্র মনে রাখলে হালকা করে মনে রাখো জিনিসটা কি, কোথায় কাজ করে, 9 নাম্বার অধ্যায়ে যাই পড়বা। ওকে, তাইলে আমরা এনজাইম কয় রকম পড়লাম, আর নামকরণ কয় রকম পড়লাম, 3 রকম। একটা হলো বিক্রিয়া ধরন অনুসারে, এটা হলো বিক্রিয়ক অনুসারে, আর এটা হলো বিক্রিয়ক এবং বিক্রিয়া ধরন দুইটাকে একসাথ করে। ওকে, এরপর আসি আমরা প্রোস্টেটিক গ্রুপ, কোফ্যাক্টর, কোএনজাইম, এগুলা কি জিনিস, এগুলা নিয়ে আমরা আসি। ঠিক আছে, শোনো তোমাদেরকে যে আমি একটু আগে বললাম এনজাইম তৈরি হয় কি দিয়া, তোমরা সবাই বলছিলে কি দিয়া, প্রোটিন। যে সকল এনজাইম শুধুমাত্র প্রোটিন দ্বারা তৈরি হয় তাদেরকে সরল এনজাইম বলা হবে। কি বলা হবে, যে সকল এনজাইম শুধুমাত্র প্রোটিন আছে তাদেরকে সরল এনজাইম বলবো। কি এনজাইম বলবো, এখন প্রোটিনের সাথে আমার মন চাইছে না আমি প্রোটিনের সাথে একটু শান্তাকে অ্যাড করে দিব, কি অ্যাড করে দিলাম, আচ্ছা এটা কি প্রোটিনের অংশ নাকি প্রোটিনের বহির্ভূত অংশ, এখন এই সম্পূর্ণ প্রোটিন এনজাইমটাকে আমরা বলবো কনজুগেটেড প্রোটিন এনজাইম, কনজুগেট, এটা নাম হয়ে গেছে কি এখন, কনজুগেটেড এনজাইম। কি নাম হয়ে গেল, তার মানে আমরা কনজুগেট এনজাইম বলতে কি বুঝবো দেখি বলো তো, সিম্পলি বলার ট্রাই করো, কনজুগেট এনজাইম বলতে আমরা তাহলে কি বুঝবো, হ্যাঁ প্রোটিনের সাথে অন্য কোনো কিছু থাকলে তার নাম হয়ে যাবে কি, যদি শুধু প্রোটিন থাকতো সরল এনজাইম। আচ্ছা, এখন এই যে প্রোটিনের সাথে শান্তাকে আমি অ্যাড করছি, এটা একটা অপ্রোটিন অংশ না, এটা তো একটা অপ্রোটিন অংশ ছিল, অপ্রোটিন, এটা তো প্রোটিনের বাইরের জিনিস, এটাকে বলা হবে প্রোস্থেটিক গ্রুপ। এটাকে কি বলা হবে, আমরা আগেও অসংখ্যবার এই শব্দ আলোচনা করছি। তাহলে এই শান্তা যে জিনিসটা, শান্তা কি আমাদের এখানে কি এক্সট্রা করে যোগ করছি না, তাহলে একটা এনজাইমের মধ্যে প্রোটিনের বাহিরে এক্সট্রা করে যে জিনিসগুলো আমি যোগ করব ওই জিনিসটাকে বলা হবে কি, প্রোস্থেটিক গ্রুপ। কথাকে বুঝতে পারছে, তাহলে আমি যদি এখন একটু আসি, মনে করো আমি এখানে রাখলাম হলো প্রোটিন প্লাস এখানে রাখলাম হলো কাকে, দিঘিকে রাখলাম, ঠিক আছে, দিঘি বানান কেমনে, আচ্ছা এইখানে প্রোস্থেটিক গ্রুপ কোনটা বলো তো, দিঘি, প্রোস্থেটিক গ্রুপ কোনটা, কেন বুঝছো, কিভাবে বুঝলো এটা, দিঘিতে প্রোটিনের বাইরে জিনিস। ওকে ওকে, তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তাহলে অপ্রোটিন অংশকে প্রোস্থেটিক গ্রুপ বলা হয়, আর এই যে অপ্রোটিন অংশকে প্রোস্থেটিক, আর এই প্রোটিন অংশটাকে তুমি বলবে অ্যাপো এনজাইম। কি বলবা, অ্যাপো এনজাইম, এটাকে কি বলবা, অ্যাপো এনজাইম বলে দিবা। তাহলে যখন কনজুগেট প্রোটিন হবে, যখন কনজুগেট প্রোটিন হবে তখন প্রোটিন অংশকে কি বলা হবে, আর অপ্রোটিন অংশকে বলা হবে প্রোস্থেটিক গ্রুপ। বুঝতে পারছো, প্রোস্থেটিক মানে নতুন অংশ, প্রোস্থেটিক মানে হলো নতুন এক্সট্রা অংশ। এবার বলছে এই যে আমার প্রোটিন, এই প্রোটিনের মধ্যে আমরা আমাদের কথা হলো না দিঘিকে আমাদের ভালো লাগে নাই, আমরা দিঘিকে মুছে দিলাম, দিয়ে এখানে একটা আয়রন দিয়ে দিলাম, কি দিয়ে দিলাম, তখন এই জিনিসটার নাম হবে কোফ্যাক্টর। এটার নাম হয়ে যাবে কি, এই যে যৌগটার নাম হয়ে যাবে কোফ্যাক্টর, এটার নাম হয়ে যাবে কি, কোফ্যাক্টর, এটার নাম হয়ে যাবে কি, কোফ্যাক্টর। পূর্বে এদেরকে অ্যাক্টিভেটরও বলা হতো, তো কোফ্যাক্টর রূপে আমরা কাকে ইউজ করতে পারি, আয়রন, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, কোফ্যাক্টর বলা হবে। ঠিক আছে, এনজাইমের প্রোস্থেটিক গ্রুপটি কোনো ধাতু ওর আয়ন মেটাল হলে তাকে কি বলা হবে,
কোফ্যাক্টর বলা হবে। ওকে, তাহলে এই কথাগুলো সব আমাদের পড়ানো শেষ। এগুলো পরীক্ষাতে খুব বেশি কম মার্কে আসবে। 3 স্টার কতে আসবে? প্রস্তরের গ্রুপ কাকে বলে, এনজাইম কাকে বলে, কনজুগেট প্রোটিন কাকে বলে, পাশেতে লেখা রাখো ক মার্ক। কোএনজাইম। এবার আসি আমরা কোএনজাইম। ওকে, আমরা এখন আসি কোএনজাইম। এনজাইমের প্রস্তরিক গ্রুপটি কোনো জৈব রাসায়নিক পদার্থ হলে তখন তাকে বলা হবে কোএনজাইম। কি বলা হবে? কোএনজাইমে আসে কোএনজাইম। কোএনজাইম, কোএনজাইম মানে কি? প্রোটিন আছে, ওকে, প্লাস জৈব যৌগ, কোন একটা জৈব পদার্থ আছে। কি আছে? তখন ওই ওই যৌগটাকে, এই পুরো জিনিসটাকে একসাথে বলা হবে কি? কোএনজাইম। এটাকে পুরোটাকে একসাথে বলা হবে কি? কোএনজাইম মানে হলো যারা এনজাইমকে সহায়তা করে, যারা এনজাইমকে কি করে? এনজাইমকে সহায়তা করে, তবে নিজে নিজে কোনো কাজ করতে পারে না। বুঝতে পারছো? নিজে নিজে কোনো কাজ করতে পারবে না। কোএনজাইম নিজে নিজে কাজ করতে পারবে না, তবে সে এনজাইমকে সহায়তা করতে পারবে। যেমন আমরা মনে আছে কিনা, এরকম অনেক সময় প্রভাবক থাকে, আয়রন প্রভাবক থাকে, নিকেল সহায়ক হিসাবে কাজ করে, বা প্লাটিনাম দেওয়া থাকে বিক্রিয়ার মধ্যে। দেখছো না তোমরা, কমা দিয়ে আর একটা দেওয়া থাকে, সহায়ক, প্রভাবক, সহায়ক। এটাকে কি বলা হয়? তারা এনজাইমকে সহায়তা করে। এখন উদাহরণ কি আসে? উদাহরণ হলো এনএডি, নাম শুনছো কিনা তোমরা? এফএডি নাম শুনছো? তো এটিপির নাম শুনছো? এডিপির নাম শুনছো? জিডিপির নাম শুনছো? এগুলো হলো তোমার হলো কি? এগুলো সব হলো কোএনজাইম। এগুলো কি এনজাইম? কোএনজাইম। এগুলো হলো, এগুলোর কাজ কি বুঝতে তো পারছো? কি? হ্যাঁ, গুয়ানিন ডাইফসফেট, সমস্যা কি? আচ্ছা, এর মধ্যে এখন এরা কিভাবে কাজ করে জানো? এরা কিভাবে কাজ করে শোনো শোনো, মজার জিনিসই আসি। কোএনজাইম এনজাইমকে সহায়তা করে। কি করে? এই সহায়তাটা কেমনে করে? আসো, তোমাকে বুঝতে পারতেছো কথা না? এনজাইম তোমার হলো, আর সরি, কোএনজাইম এনজাইমকে সহায়তা করে কিভাবে? এটার সিস্টেমটা শিখো। সিস্টেমটা হলো, এনজাইম যখন কোন একটা বিক্রিয়াতে কাজ করে, তখন বিক্রিয়া থেকে যে জিনিসগুলোকে সে বের করে দেয়, কোএনজাইম সেগুলো নিয়ে নেয়। অথবা যদি তা এনজাইম কাজ করার জন্য কোনো কিছু দরকার হয়, কোএনজাইম সেগুলো দিয়ে দেয়। কি সুন্দর সিস্টেম না? চিন্তা করে দেখো, মানে আমরা এটাকে এইভাবে বলতে পারি যে, কিভাবে উদাহরণ দিতে পারি? তো মনে করো তুমি একটা জিনিস করতে চাচ্ছ, মনে করো তুমি তুমি চিন্তা করতে পারো কার সাথে? উদ্ভিদের সাথে চিন্তা করো। উদ্ভিদের সাথে তুমি তুমি যদি চিন্তা করো, তাহলে দেখো আমরা যে কার্বন ডাইঅক্সাইডটা ত্যাগ করতেছি, কার্বন ডাইঅক্সাইডটা ত্যাগ করতেছে কি? আমরা ত্যাগ করতেছি না? উদ্ভিদ এটা নিয়ে নিতেছে না? তাহলে সে আমাদের হেল্প করতেছে না? আচ্ছা, যদি উদ্ভিদ না থাকতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ আমাদের পরিবেশে বেড়ে আমাদেরকে বার্ডেন হয়ে যেত না? তাহলে উদ্ভিদ একটা কোএনজাইম হিসেবে আমাদের কাজ করতেছে। সাপোজ আমি কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতেছি, যদি কার্বন ডাইঅক্সাইড নেওয়ার মতো কোনো মানুষ নাই, মানে কোনো জিনিস না থাকতো, তাহলে আমি কি আসলে বাঁচতে পারতাম? ওই কার্বন ডাইঅক্সাইড দিন শেষে আমার পেটে দেওয়া লাগতো। তো ওই ইনডাইরেক্টলি আমাকে হেল্প করতেছে না? কার্বন ডাইঅক্সাইডটা সে নিয়ে, আবার আমার যখন বাঁচার জন্য অক্সিজেন দরকার সেটা আবার পাই কার থেকে? তাহলে এখন একটা বিক্রিয়া করছে, মনে করো একটা বিক্রিয়া করছে, একটা এনজাইম একটা বিক্রিয়া করছে, বিক্রিয়াতে একটা ইলেকট্রন ত্যাগ করছে। বিক্রিয়াতে কি করছে? এই ইলেকট্রনটা কোএনজাইম নিয়ে নেয়। কোএনজাইম কি করে? তাহলে কি সুন্দর না ব্যাপারটা? সে একটা ইলেকট্রন ত্যাগ করছে, ইলেকট্রনটা কে নিয়ে নিল? আবার বিক্রিয়া করতে ইলেকট্রন দরকার হচ্ছে, কোএনজাইম তাকে ইলেকট্রন দিয়ে দিচ্ছে। কথা বুঝছো? তাহলে কোএনজাইম দাতা বা গৃহীতা দুই রূপে কাজ করে। ভাই আমি আমার জীবন বিলাই দিলাম তোমার জন্য, তোমার যা লাগবে দিব, কথা বুঝছো কিনা? আর দিলেও আমি নিব। বুঝতে পারছো? মানে আমার জীবন তোমার জন্য দিয়ে দিলাম, লাগলেও দিব, আবার তুমি দিলেও আমি নিব, আমি তোমার জন্যই আছি। হ্যাঁ, তো
দেখো কি লেখছে, সেই কথাটা কি লেখছে দেখো, কোএনজাইম বিক্রিয়ক হতে যে অ্যাটমটা বিয়োজিত হয় তা কি করে রাখে সে, অথবা যে অ্যাটম যোগ হয় তার কি হিসেবে কাজ করে। তাহলে কি কোএনজাইম কত সুন্দর কাজ করতেছে না, দিচ্ছে, দেওয়ার দরকার হলে দিবে, নেওয়ার দরকার হলে নিবে, দুই কাজে করতেছে। আচ্ছা করুক, এখন কেমনে করে সেটা আমরা সামনে পড়াবো তোমাদেরকে। তারপর তোমাদেরকে যদি দেখাই, আচ্ছা তোমরা কি একটা প্রমাণ দেখবা, আসো খুব কিউট একটা প্রমাণ দেখাই, আসো এই উদাহরণটার দিকে তাকাই আমরা। এনএডি একটা ভদ্রলোক, ঠিক আছে, ওকে, এনএডি দিয়ে একটা কোএনজাইম, তার প্রমাণ পাবো আমরা কিভাবে বলো তো? বলবো সে যদি বিক্রেতা কোনো কিছু দেয় অথবা বিক্রেতা থেকে কোনো কিছু নেয়। আচ্ছা তোমরা একটু খেয়াল করো, এনএডি ডিহাইড্রোজিনেজ, আলাদা করে লেখাই, একটু ডিটেলসে পড়াই তোমাদেরকে। এনএডি, ওকে, সে কাজ করে হলো ডিহাইড্রোজিনেজ, এই এনজাইমের সাথে কাজ করে। কার সাথে কাজ করে? যৌগটার নাম মনে করো ডিহাইড্রোজিনেজ, এনজাইমের নাম, ওকে। এই হলো আমাদের সে দিঘি, এই এনজাইমটা কাজ করতেছে, ওকে। দিঘিকে ভাঙে আমরা পাইছি হলো মনে করো নদী পাইছি, নদী না, দিঘিকে বাংলা পুকুর, ছোট জিনিস পাবো, ছোট পুকুর, না না দিঘি তো একটু বড় পুকুর যেগুলো ওগুলা। তাহলে এখানে একটা এনজাইম কাজ করছে, তার নাম কি? ডিহাইড্রোজিনেজ। ডি মানে বাদ দেওয়া, ডি মানে কি দেওয়া? ডি শব্দের অর্থ বাদ দেওয়া, আর হাইড্রোজেনের শব্দ অর্থ হাইড্রোজেন বাদ দেওয়া। তাহলে দিঘি ডিহাইড্রোজেনেজ, এই এনজাইম মানে দিঘি থেকে কি বাদ দিয়ে দিছি? এই হাইড্রোজেনটা এই এনএডি কি করবে? নিবে, নিয়ে হয়ে যাবে NADSS প্লাস। কথাকে বুঝতে পারছো? বিজারিত এনএডি হবে। তোমরা পড়ছো না NADS প্লাস, পড়ছো কিনা? তো ছিল এনএডি, ও যদি হাইড্রোজেন প্লাস না নিত তাহলে বিক্রিয়াটা হইতো না। এই যে ডিহাইড্রোজেনেজ বিক্রিয়া এখানে অংশগ্রহণ করে হাইড্রোজেনটা দিল, হাইড্রোজেনটা সে কি করে নিল? নিয়ে নিল। বুঝতে পারছো? তাহলে এনএডি একটা কি এনজাইম? কোএনজাইম। আরো প্রমাণ দেখাই, দাঁড়াও আরো প্রমাণ দেখাইতেছি, একটু ওয়েট করো। 9 নাম্বার অধ্যায়, সকল এগুলোর খেলাই হলো 9 নাম্বার, এগুলো আছে সব 9 নাম্বার অধ্যায়। কি রে দেখা তো, এখানে একটা এনজাইম লেখা আছে, কি আছে কিনা? ডিহাইড্রোজেনেজ। দেখো এখানে কি আছে, এই এনএডিপি আছে কিনা এখানে? তো কি হিসাবে কাজ করতেছে? এখানে তো ডিহাইড্রোজেনেজ আছেই এনজাইম, তাহলে এনজাইমের সাথে তারা আবার কি হিসাবে কাজ করতেছে? এখানে তো কাইনেজ আছেই, তার সাথে তারা কি হিসাবে কাজ করতেছে? ঠিক আছে, ওকে ওকে ভাই, এত কথা এত ডিটেলস তোমাদের জানার দরকার নাই, তারপরে তোমাদেরকে ফিল করাই পড়াইতেছি যে আসলে প্রত্যেকটা লাইন ব্যাপারটা বোঝো। হ্যাঁ, ওই এ থেকে এই পর্যন্ত বাসায় রিডিং পড়ে চলে আসবা, এইভাবে আমি পড়াই না কখনোই, কোনোদিন এমন ঘটনা পাবা না আমি এই মুখ দিয়ে বলছি রিডিং পড়ে চলে আসো। এতদিন পড়ছো পাইছো, কোনোদিন বলছি এই কথা যে এই পেজ পুরোটা রিডিং পড়ে চলে আসো, এবার রিডিং পড়ে চলে আসো। আচ্ছা যাই হোক, এরকম আরো একটা কোএনজাইমের নাম কি? কোএনজাইম এ, আর এটার নাম কি? এটিপি, এনএডিপি, এনএডি, এগুলোর পূর্ণরূপ কি? এটার নাম হলো কোএনজাইম এ, এটার নাম হলো নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, এটার নাম হলো নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিউক্লিওটাইড। এই জিনিসগুলো কিভাবে তৈরি হয় এটা বুঝবো প্রথম অধ্যায়, তোমাদেরকে যখন প্রথম অধ্যায় পড়াবো, এটা তো 3 নাম্বার অধ্যায়, প্রথম অধ্যায় যখন পড়াবো তখন এগুলোর গঠন বুঝবা। আপাতত এগুলোর গঠন না বোঝা দরকার নাই, শুধু নামগুলো মনে রাখো। কখন কি বলি মনে রাখো, এনজাইমের কাজের কৌশল। তাহলে আজকে একটা সিকিউর কোশ্চেন পাইলাম মাত্র, বুঝতে পারছি? এই অধ্যায় থেকে সিকিউতে আসার মতন সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হলো এটা, এনজাইম কাজ করার কৌশল, এনজাইম কিভাবে কাজ করে। ওকে, এনজাইম কাজ করার কৌশল, এটা খুবই বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস। এনজাইম কিভাবে কাজ করে এটা আমরা দেখাবো তোমাদেরকে। আসো এখনই দেখাই দিই, 5 মিনিটের পড়াই দিই। আসো, এনজাইম কাজ করার জন্য
যে মতবাদ তার নাম হলো তালাসাবি মতবাদ। কি মতবাদ? ধর এনজাইমের ইয়া পড়াবো আগামীকালকে, আমি এখন অন্য কিছু পড়াই আসি। এনজাইমের শ্রেণী বিন্যাসে আসো, মতবাদটা আগামীকালকে পড়াবো, আজকে টাইম তো শর্ট বুঝছো, আগামীকালকে বুঝাই পড়াবো, আমরা পরের টপিকটা বুঝাই দিই, সমস্যা নেই, ঠিক আছে? এনজাইমের কলা কিভাবে কাজ করে সেটা আগামীকালকে পড়াচ্ছি। এনজাইমের শ্রেণী বিন্যাসে চলে আসো। এনজাইম শ্রেণী বিন্যাসে যদি আসো, গঠনের উপর ভিত্তি করে দুই রকমের। কয় রকমের? একটা হলো সরল এনজাইম আর হলো যৌগিক এনজাইম। হ্যাঁ, তোমরা তো জানোই যে এনজাইমে শুধু প্রোটিন আছে তাকে বলা হবে কি? সরল এনজাইম। যে এনজাইমে প্রোটিনের সাথে অন্য কিছু আছে তাকে বলা হবে কি? যৌগিক এনজাইম। তো সরল এনজাইমের মধ্যে আছে সুক্রেজ, অক্সিডেজ, আর যৌগিক এনজাইমের মধ্যে আছে এফএডি, এনএডি, এগুলো হলো কি? যৌগিক এনজাইম। হ্যাঁ, নাম আসলে এখনো শুরুই হয়নি। ইন্টারমিডিয়েটের পড়াশোনা, ক্লাস 10-এর পড়াশোনা থেকে কতটুকু, ওই যে দিঘি তুমি বলো, যারা আগের স্টুডেন্ট তারা জানো। কথা বোঝো নাই, বাংলা কথা আমার বোঝো নাই। বললাম 9-10 যে পড়াশোনা করে আসছো তার তুলনায় ইন্টারমিডিয়েটের পড়াশোনা কত গুণ? কত গুণ? 100 গুণ। 100 গুণ তুমি বলছো, আমি বুঝলাম না, সে জানলো কিভাবে? ধন্যবাদ তোমাকে, আজকে গিফট দিতে পারলাম না, নেক্সট দিন দিবি। 100 গুণ পড়াশোনা, কত গুণ? 100 গুণ। তার মানে তুমি তো বুঝতেই তো পারতেছো, 100 গুণ। কান খাড়া করে আজকে তোমার বাড়ির কাছে কথাটাই তুমি সারাদিন মুখস্থ করবা, 100 গুণ। এবার আসো, কি ধরনের বিক্রিয়াতে কাজ করবে সেই অনুযায়ী 9 রকম। কয় রকম? গঠন অনুসারে 2 রকম। আর কোন বিক্রিয়াতে বা কিভাবে কাজ করবে সেই অনুযায়ী এনজাইম হলো 9 রকম। সিকিউতে আসতে পারে, সিকিউ তো 1 স্টার, 1 স্টার। দেখ আমি কিন্তু আগেরটাতে দিলাম 3 স্টার, 100% দেখছি, মানে ওটা বেশি ইম্পর্টেন্ট, 100%। আর এটা হলো 1 স্টার, মাঝে মধ্যে আসতে পারে। তো আমরা আসি, এই দেখো পড়াই দিচ্ছি অলরেডি। 1 নাম্বার এনজাইমের নাম কি? অক্সিডো রিডাকটেজ। তার মানে নাম শুনে বুঝতে পারতেছি যে এনজাইম জারণ বিজারণ করে তার নাম কি? অক্সিডো। এই কি ধরনের বিক্রিয়াতে কাজ করতেছে সেই অনুযায়ী কয় রকম? 9 রকম। 1 নাম্বারটার নাম কি? অক্সিডো রিডাকটেজ। তার মানে সে কি করবে বলো তো? সে জারণ করবে, বিজারণ করবে। জারণ বিজারণ করবে, সে কি করবে? আচ্ছা, উদাহরণ কি কি? সাইটোক্রোম অক্সিডেজ, ফসফোগ্লিসারলেট ডিহাইড্রোজেনেস, অ্যালকোহল ডিহাইড্রোজেনেস। পড়ার দরকার নাই, শুধু মন চাইলে রিডিং পড়বো, মন না চাইলে রিডিংও পড়ার দরকার নাই, কারণ 9 নাম্বার অধ্যায়ের পড়া। কথা বুঝাইতে পারছি না? কোন নাম্বার কত কত অধ্যায়ের পড়া? এই বিক্রিয়ার দিকে একটা তাকাও তো, তাকাও। 3 ফসফেট 1 3, দেখেন তো কই গেল দৌড়? এই এনজাইমটার নাম দেখেন তো, এই যৌগটার নাম দেখেন তো, ওটাই কি এটা নাকি? দেখা তো, ওটাই আর এটা এক না? এনজাইমের নামটার দিকে তাকান তো, এক কিনা? তো জিনিস হলো 9 নাম্বার অধ্যায়ের পড়া। তোমার 3 নাম্বার অধ্যায় দিলে তুমি বুঝবা কেমন? আগা নাই মাথা নাই, কি রে? হুট করে আগা নাই মাথা নাই, তোমার জাস্ট একটু ধরাই দিলাম, তুমি বুঝবা? তাইলে বলদের মতন পড়লে হবে? এবার বুঝতে পারছো কেন বললাম না পড়ার জন্য? শুধু যাই না রাখো, কাজ হলো জারণ বিধান করবে। ট্রান্সফারেজ এনজাইমের নাম কি? তাহলে সে কি করবে? ট্রান্সফার করবে। এই যে দিঘি ওই পিছনে বসে কথা বলে, সাপোজ তারা বললাম যে তুমি এখান থেকে উঠে এখানে বসো, আর শান্তাকে পাঠিয়ে দিলাম পিছনে, তাহলে আমি কি কাজ করছি এখানে? তাহলে এনজাইম কোনো মূলককে, কোনো গ্রুপকে, কোনো যৌগ থেকে ট্রান্সফার করে অন্য যৌগের মধ্যে নিয়ে যায়, তার নাম কি? এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে, এই বিক্রিয়া পড়বো আবার তুমি বায়োলজির 2nd পেপারে 5 নাম্বার অধ্যায়। তাই এখন আগা নাই মাথা নাই, তুমি বুঝবা কিছু? তো তোমার কাজ হলো কি? রিডিং পড়ে রাখা। কিন্তু কাজটা কি, এনজাইমের নাম কি সেটা তো মনে রাখতে হবে, বুঝতে পারছো? উদাহরণটা মনে রাখবা কখন? ওই অধ্যায় যখন পড়বো তখন। হাইড্রোলাইটিক এনজাইম, কি এনজাইম? হাইড্রোলাইটিক। লাইটিক মানে ভাঙা, এটাও ঠিক পানি ভাঙা। কি ভাঙা? হাইড্রোলাইটিক। এটা ওই আর্দ্র বিশ্লেষণের মতন, বুঝছো? আর্দ্র বিশ্লেষণের মতো হাইড্রোলাইটিক এনজাইম। তা হাইড্রোলাইটিক অণু আমরা বলবো কোনো পদার্থের বিশেষ বন্ডের সাথে পানির অণু সংযুক্ত করে তাকে ভাঙবো আমরা। এতে সুক্রোজকে ভাঙবো আমরা কি দিয়ে ভাঙবো?
এই জন্য নাম সুক্রেজ। তাহলে এটা কি ক্যাটাগরি এনজাইম? কেন? কারণ সে পানি যোগ করে দেন ভাঙছে, এই জন্য নাম কি? লাইয়েজ এনজাইম। কি এনজাইম? লাইয়েজ। লাইয়েজ এনজাইম হলো আমি ট্রান্সফার করব। মনে করো এই যে নাম কি বলে, শান্তা দিঘি। এই শান্তাকে আমি দিঘির জায়গায় পাঠালাম, একে সুন্দর করে বলেও তো আমি ট্রান্সফার করতে পারি, সুন্দর করে বলতে পারি তুমি সুন্দর করে চলে যাও, যায় নাই তাহলে আমি দুটো চটকনা দিয়ে পাঠাই দিলাম। তাহলে আমি সুন্দর করে না বলে অন্য কোনো কায়দা আছে, তার কি মায়া নাকি তারা বকা দিয়া নাকি তারা গালে দিয়া যেমনি ইচ্ছা তেমনি পাঠাই, ওটার নাম হলো লাইয়েজ এনজাইম। কথা বলছো কিনা? লাইয়েজ এনজাইম হলো বিকল্প কোনো পদ্ধতিতে যদি কোনো ট্রান্সফার করি তার নাম হবে কি? তখন তার নাম হচ্ছে লাইয়েজ এনজাইম। ঠিক আছে, তারা হাইড্রোলাইসিসও করবো না, তারা ধারণ বিতরণও করবো না, অন্য কোনো কায়দায় তারা যদি আমরা কি করি, ট্রান্সফার করি। অন্য অনেক রকম, এই যে তোমার হলো অ্যালডোলেস, এগুলো আমরা 9 নাম্বার অধ্যায় তোমাদেরকে দেখাবো, এই এনজাইমগুলো তোমাদেরকে 9 নাম্বার অধ্যায় দেখাবো, সেখানে দেখাবো। শেষ, আমি শেষ করে দিচ্ছি 1 মিনিটে। আইসোমারেজ, একটু আগে কিন্তু তোমরা আইসোমারেজ এনজাইমের নাম শুনছিলা। ওই যে গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ বানাইছি, তার মানে কি সমাণু বানাবে। কি বানাবে? সমাণু বানাবে। সমাণু, আইসোমারিক পরিবর্তন। আইসোমারিক মানে হলো সমাণু। তাহলে যে এনজাইম সমাণু বানাবে তার নাম কি? আইসোমারেজ। আইসোমারেজ মানে কি? সমাণু বানাবে। এই যে গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ বানালো। 1 মিনিট। লাইগেজ এনজাইম মানে কি? লাইগেজ মনে আছে কিনা? ডিএনএ লাইগেজ এনজাইম যুক্ত করা মনে আছে কিনা? জীব প্রযুক্তিতে পড়ছো তোমরা, ডিএনএ এর মধ্যে জোড়া লাগাইছে কোন এনজাইম দিয়া? লাইগেজ। তাইলে এটিপির হেল্পে, এটিপির সহায়তায় কোন সাবস্ট্রেটকে যুক্ত করতে কোন এনজাইম? লাইগেজ। কোন যুক্ত করতে কি এনজাইম? 1 মিনিটে শেষ করতেছি, থাক আগামীকালকে শেষ করবো, টাইম হয়ে গেছে। 6টা পড়ালাম, ঠিক আছে, ওকে।